দেখো আদর্শ গ্যাস, ঠিক আছে। আচ্ছা, এই অধ্যায় ক্যাটাগরি মেইনলি দুইটা যদি বলি, দুই ক্যাটাগরি ম্যাথ আছে, এ আর বি, ঠিক আছে। প্রথম ক্যাটাগরি দেখো, ক্যাটাগরি এ, এখানে হচ্ছে আপেক্ষিক আদ্রতা নিয়ে কথা বলবো, আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে। আর ক্যাটাগরি বি, ক্যাটাগরি বি এখানে হচ্ছে গ্যাসের কিছু সমীকরণ আছে। এখন তুমি গ্যাসের সমীকরণ কিন্তু অলরেডি যদি কেমিস্ট্রি পড়ছো তো দেখে আসছো, ঠিক আছে। মানে যেই সমীকরণগুলো কেমিস্ট্রিতে আসছে ওগুলো ফিজিক্সে আছে। পরিমাণগত রসায়নও কিছু পাবা, ঠিক আছে। তারপর পরিবেশ, ঠিক আছে। এটা হচ্ছে গ্যাসের সমীকরণ, এটা হচ্ছে গ্যাসের সমীকরণ। হ্যাঁ, আচ্ছা আমি বলে দিই, আমি তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু তোমাকে সিকিউ বেস পড়াচ্ছি, যে 2 থেকে 3টা ক্লাস শেষ করে দিব। তুমি কি করবা, তুমি এমসিকিউ যদি বই রিডিং পড়তে পারো ভালো, কারণ আমি তোমাকে এই ক্লাসে বলবো না যে বয়লের সূত্র এইটা, চান্সের সূত্র এইটা, আর তুমি এটা দেখলেই বুঝতে পারো, ঠিক আছে। তো যেই জিনিসটা তুমি পড়লেই বুঝতে পারো সেটা কিন্তু পড়াবো না, তাহলে এই ক্লাসটা কম করে 6-7টা ক্লাস লাগবে, আমার সাথে বুঝতে পারতেছো, ঠিক আছে। তো তুমি কি করবা, হয় তুমি একটা বই রিডিং পড়তে পারো, আর সবচেয়ে ভালো উপায় আছে রিডিং না পড়লে কি করতে পারো, এমসিকিউ সমাধান করা শুরু করবা। এমসিকিউ পাশে থেকে ব্যাখ্যা ব্যাখ্যা লেখা থাকে, ওগুলা পড়লেই হবে। যেমন গাড়ি যখন এমসিকিউ পড়বা দেখবো ব্যাখ্যা লেখা থাকে, তো তুমি বোর্ডে এমসিকিউ পড়লা, ব্যাখ্যাগুলো দেখে নিলা, সে অধ্যায়ের ক খ গুলো হয়ে গেল, আর ক খ গুলো পড়ে নিলা। তারপর যদি কোনো ক খতে বা কোনো টার্মসের সমস্যা থাকে বা এই মানেটা বুঝি নাই, তো নিয়ে আসবা, ঠিক আছে। এভাবে করে পড়লে হবে কি, তোমাদের যেহেতু পরীক্ষার আগে আগে একদম হুট করে চলে আসছে, তো একটা সুন্দর প্রিপারেশন নেওয়া যাবে। তারপর যদি চাও যে ভাই একদম আপনি পুরো ফুল ক্লাস নেন ডিটেলস, যে আমি এমসিকিউ সিকিউ সব এক ক্লাসেই হয়ে যাবে, তাকে একটা অধ্যায় কমপক্ষে 6টা করে ক্লাস লাগবে, বোঝা গেছে। কিন্তু তোমাদের তাও কি কি শেষ করলাম, তাপগতিবিদ্যা শেষ হইলো, তাপগতিবিদ্যা কিন্তু সেই পড়াইছি, ঠিক আছে। একটা টপিকই বাদ দিইনি, তো হচ্ছে পড়া থেকে গাঠনিক ধর্ম একটা টপিকই বাদ দিইনি, জাস্ট তুমি, হ্যাঁ কোন টপিক বাদ দিইনি, সিকিউ ইনশাল্লাহ পুরো কম, জাস্ট তুমি কিছু এমসিকিউ পড়ে নিও আর কখ পড়ে নিও। আর এ অধ্যায়ে বলি, এ অধ্যায় কিন্তু তোমাদের পরীক্ষা একেবারে সন্নিকটে, ঠিক আছে। তা আমি কিছু কখ কিন্তু পড়াবো না, যে ভাই বয়লার সূত্র লিখে দিচ্ছি, এগুলো আমি লিখে দিব না, এটা তুমি একটু পড়ে নিবা, এমসিকিউ পড়ে নিবা, ঠিক আছে। সূত্র আছে, ওখানে ব্যাখ্যা নাই, ঠিক আছে, ওই যে বইটা ভালো আছে। হ্যাঁ, না তো তুমি কি করবো, আমি তোমাকে বলি যে কোনো একটা গাইড নিবা, গাইডে কিন্তু এমসিকিউ পাশে ব্যাখ্যা দেওয়া থাকে, সেটা সবচেয়ে ভালো, ঠিক আছে। আর কখগুলো পড়ে নিও যথেষ্ট। তারপর যদি কোনো টার্ম বুঝতে না পারো, ভাই এই টার্মটা বুঝতেছি না, তখন তুমি নিয়ে আসবে আমার কাছে, বুঝে গেছে। আর পরীক্ষার পর যদি চাও ডিটেলস এ পড়ান, 6 ক্লাস নেন, হাতে ক্লাসে এমসিকিউ সিকিউ সব পড়েন, তাহলে নেওয়া যাবে। কিন্তু এখন যদি 6টা ক্লাস নিবো, তখন পরীক্ষা পার হয়ে যাবে, ঠিক আছে। মানে বললাম না, তাপ গতিবিদ্যা পড়লাম, গাঠনিক ধর্ম হইলো, আদর্শ গ্যাস পড়াচ্ছি, এরপর আর পড়াবো না, এরপরে একটা ক্লাসে তাপ গতিবিদ্যা সিকিউ প্র্যাকটিস করা যাবে। নাই, আদর্শ গ্যাস, দুটো সেখান থেকে চলে আসলে, হ্যাঁ। আচ্ছা এখন দেখো, বিসমিল্লাহ, এখান থেকে তুমি কোশ্চেন কম পাবে 60%। তুমি যে কোনো সালের বোর্ড কোশ্চেন খুলো, 10টা কোশ্চেন কাউন্ট করো, 10টার মধ্যে 6টার অধিক কোশ্চেন এখান থেকে আসছে, গ্যারান্টি আছে, ঠিক আছে। আর এখান থেকে কোশ্চেন আসবে 40%, বোঝা গেছে। আর 40%-এর মধ্যে এর একটা শুধু সমীকরণ, সেটা হচ্ছে পিবি সমান এনআরটি, এইখান থেকে এই 40% 20% ম্যাথ আসছে, হ্যাঁ, বোঝা গেছে। গব হয়, গব হয়, তাহলে ম্যাথ কি বোঝা যাচ্ছে, সামারে বোঝা যাচ্ছে। ক্যাটাগরির মধ্যে দুইটা, ঠিক আছে, একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, একটা হচ্ছে গ্যাসের সমীকরণ। আপেক্ষিক আর্দ্রতা থেকে 60% তুমি কমন পাই যাবে, আর গ্যাসের সমীকরণ থেকে 40%। ওই 40% মধ্যে অর্ধেক কোশ্চেন পিবি সমান এনআরটি থেকেই করা যাবে, বোঝা গেছে। আচ্ছা, এখন দেখো আপেক্ষিক আর্দ্রতা শুরু করি আজকে, আর এই ক্লাসে কিন্তু মেইনলি যেটা আলোচনা সেটা নেক্সট দিন হবে, ঠিক আছে। আপনি যা শুরু হচ্ছে, তার আগে একটু উদাহরণ দিয়ে আমি একটা বোঝানোর করার চেষ্টা করব। আমরা দেখো ক্যাটাগরি এ শুরু করতেছি, ঠিক আছে। তো ক্যাটাগরি এ তে ঢুকার আগে আমাদেরকে দুইটা টার্মস একটু ভালো করে মনে রাখতে হবে।
একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ কি জিনিস, ঠিক আছে। তার আগে একটা কথা বলে রাখি, কেমিস্ট্রিতে হয়তো অতিরিক্ত দ্রবণ নামে একটা টার্মস তোমরা শুনছো, আগে ভুলে যাবো, ঠিক আছে। ফিজিক্সে অতিরিক্ত দ্রবণ বলতে আমরা দেখবোই না কিছু। এখন দেখো কিছু উদাহরণ দেখো, ধরো এখানে মনে করো 1 লিটার পানিতে, ঠিক আছে, বা বলতে পারো 1 কেজি পানিতে, ঠিক আছে, 1 লিটার বা 1 কেজি পানিতে, ঠিক আছে, 1 কেজি পানি তোমাকে আমি বললাম যে 10 গ্রাম চিনি দ্রবীভূত হইতে পারে, ঠিক আছে। 1 কেজি পানিতে 10 গ্রাম চিনি দ্রবীভূত হইতে পারে, ঠিক আছে। এখন তুমি যদি এর ভিতরে মনে করো 1 লিটার পানি আছে, ঠিক আছে, এর ভিতরে তুমি যদি চিনি দিয়ে ফেলছো মনে করো 8 গ্রাম, মানে এই যে দ্রবণটা, তাকে বলতে কি বলা যাবে, তাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলবো। অসম্পৃক্ত, অসম্পৃক্ত মানে মনে রাখবা কম আছে, হ্যাঁ, অসম্পৃক্ত মানে মনে রাখবা কম আছে, ঠিক আছে। 1 কেজি পানিতে 10 গ্রাম চিনি থাকতে পারে, আছে মনে করো 8 গ্রাম, তাহলে এই দ্রবণটাকে বলা হবে অসম্পৃক্ত। বোঝা গেছে? উদাহরণ নম্বর 2, এখানে খেয়াল করে দেখো, ধরো কম আছে, চাহিদা তুলনায় কম আছে, ঠিক আছে, মানে অপর্যাপ্ত, অপর্যাপ্ত, হ্যাঁ, বোঝানোর সুযোগ দাও। তার অসম্পৃক্ত মানে কি আছে, কম আছে। এখন দেখো সেম কাহিনী, 1 কেজি পানিতে 10 গ্রাম গুলতে পারে, তুমি এখানে সম্পূর্ণ 10 গ্রাম চিনি গুলাই দিছো, মানে এই দ্রবণটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। বলো তো কোন পানি খাইতে তোমার বেশি মিষ্টি লাগবে? অবশ্যই সম্পৃক্ত, ঠিক আছে। হ্যাঁ, মিঠা পানি, বাট মিঠা পানি কোনটা? অবশ্যই নিচেরটা বেশি মিষ্টি, ঠিক আছে। তাহলে দেখো এই দুইটাই 1 কেজি পানি ছিল, এখানে 8 গ্রাম, এখানে 10 গ্রাম দ্রবীভূত আছে, ঠিক আছে। যেহেতু 8 গ্রাম আছে, পানিতে থাকতে পারে সর্বোচ্চ কত গ্রাম? 10 গ্রাম, তার মানে এখানে কম আছে, তাহলে এই দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত। এখানে আছে 8 গ্রাম, সরি 10 গ্রাম, সর্বোচ্চ থাকতে পারে 10 গ্রাম, 10 গ্রাম সর্বোচ্চ থাকতে পারে, সর্বোচ্চ 10 গ্রামই আছে, তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এবার উদাহরণ নাম্বার 3 কি দেখা যাচ্ছে ভিডিওতে, দেখো উদাহরণ নাম্বার 3, এটা খেয়াল করে দেখো, এখানে ধরো আমি 12 গ্রাম দিয়ে দিলাম, মানে বলতো কি হবে, পানিতে সর্বোচ্চ গুলতে পারে 10 গ্রাম, তার মানে এই পানির ভিতরে কতটুকু আছে বলতো? পানির ভিতরে 10 গ্রামই থাকবে, আর বাদ বাকি তুমি দেখবা এই যে 2 গ্রাম, 2 গ্রামের অদক্ষেপ পড়বে, অদক্ষেপ কতটুকু পড়বে তখন, এটা হচ্ছে 2 গ্রাম। বোঝা গেছে? এখন বলো তো এই যে দ্রবণটা, যেখানে আমি 12 গ্রাম চিনি দিলাম, কিন্তু গুললো কতটুকু? 10 গ্রাম, কারণ সে সর্বোচ্চ 10 গ্রামই নিতে পারে, আর 2 গ্রামে কি পড়ছে? অদক্ষেপ পড়ছে। এখন এই দ্রবণটাকে কি বলবা? তোমার কাছে আমি অপশন 2টা বলছি, ঠিক আছে। অসম্পৃক্ত মানে পেটে এখনো খিদা আছে, এর পেটে কি খিদা আছে? ঠিক আছে, গুড। এটা হচ্ছে সম্পৃক্ত। কেন সম্পৃক্ত খেয়াল করে দেখো, কথাটা বুঝো, আমি অতিরিক্ত পড়বই না। বল এই পানিতে সর্বোচ্চ নিতে পারে কতটুকু? 10 গ্রাম। আছে কতটুকু? পানিতে আছে কতটুকু বলো? পানিতে 10 গ্রামই আছে, এই 2 গ্রাম কি পানিতে আছে? এর নিচে পড়ে গেছে। এটাকে তুমি এমন করে বুঝতে পারো যে বলতো এই পানি আর এই পানি কোনটা বেশি মিষ্টি লাগবে? সেম লাগবে। বলতো কেন? এখানে পানিতে 10 গ্রামই আছে, এখানে পানিতে 10 গ্রামই আছে, তুমি একটা চামচ থেকে টেস্ট করো, দুটো একই মিষ্টি লাগবে। বুঝা গেছে? তার মানে এখানে পানিটা কি আছে? সম্পৃক্ত। এখানে পানিটা কি আছে? সম্পৃক্ত। বাট এখানে এক্সট্রা কিছু নিচে পড়ে গেছে, সেটা আমার কনসার্নের বিষয় না। আমার দ্রবণটা মানে আমি পানি দেখতেছি যে পানিটা কেমন আছে। কেমিস্ট্রি কি হয়? কেমিস্ট্রি এটাও দেখ, আমি এটা দেখবো, আমি পানি দেখবো পানি কেমন আছে। পানি 10 গ্রাম নিতে পারে, 10 গ্রামই আছে, পানিটা হচ্ছে সম্পৃক্ত। বোঝা গেছে? এখানে পানিটা কেমন আছে? অসম্পৃক্ত। আমি আলোচনা করবো, ঠিক আছে। পুরো কেমিস্ট্রি পড়াবো না, ফিজিক্সে যতটুকু লাগে পড়াবো, তার দিনে কি হবে, বাড়বে, ক্যাপাসিটি কমবে, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো আমি চাচ্ছি এই যে এটা সম্পৃক্ত, এটাও সম্পৃক্ত, এই বেচারা হচ্ছে অসম্পৃক্ত। আমি চাচ্ছি এই দ্রবণটাকে কোনভাবে সম্পৃক্ত করা যায় কিনা, কিন্তু আমাকে শর্ত দেওয়া হইলো যে চিনি অ্যাড করা বা বের করা যাবে। তাহলে কি করতে পারি? তাহলে কিন্তু আমি একটা কথা জানি, পানি কি হবে কমা, চিনি অলরেডি গুলা আছে, ঠিক আছে। এখন একটা কথা মনে রাখবে, আমরা জানি কেমিস্ট্রি থেকে পড়ছি যে যদি আমি এর তাপমাত্রা কমাই দিব, তাহলে এর যে ধারণ ক্ষমতা সেটা কম হয়ে আসে।
বুঝতে পারতেছো? ধরলাম এই সম্পূর্ণ এক্সপেরিমেন্ট গুলো আমি 25°C করছি। হ্যাঁ, তার মানে তুমি যদি কোনো একটা দ্রবণের তাপমাত্রা কমায় দাও তাহলে তার ধারণ ক্ষমতা কি হয়ে আসে? কমে আসে। ধরলাম যখন আমি তাপমাত্রা 25 থেকে কমায় মনে করো 15 নিয়ে গেছি, তখন এর ধারণ ক্ষমতা 10 থেকে কমে কমে 8 হয়ে গেছে। ধরো বর্তমানে ধারণ ক্ষমতা কত হয়েছে? 10 থেকে কমে কমে মনে করো 8 গ্রাম হয়ে গেছে। 8 গ্রাম। পানি মনে করো 1 কেজি ছিল, ঠিক আছে? পানি 1 কেজি ছিল। এখন খেয়াল করো ভিতরে কতটুকু গুলানো আছে? 8 গ্রাম গুলাইছি না? এখন বলো তো এই দ্রবণকে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? সম্পৃক্ত। সেটা খিদা কতটুকু? এখন খিদা হচ্ছে 8 গ্রামের, আসে কতটুকু? 8 গ্রাম। বোঝা গেছে? তার মানে আমি দেখলাম যে এইটা আগে অসম্পৃক্ত ছিল, কিন্তু আমি কি করলাম এর তাপমাত্রা কমায় কমায় ক্যাপাসিটি কমায় দিলাম, তাহলে কি হয়ে গেল? সম্পৃক্ত হয়ে গেল। বলো তো তাপমাত্রা আরো কমাইলে কি হবে? তাপমাত্রা কমায় 10 করে ফেললাম, এখন তলানিক বলবে 10 করলে ক্যাপাসিটি কি 8 থাকবে না আরো কমে যাবে? আরো কমে যাবে। ধরলাম সেটা 6 হয়ে গেল। তাহলে মনে করে এই যে দ্রবণটা, ঠিক আছে, এই দ্রবণটা ছিল এখন 6 গ্রাম সর্বোচ্চ নিতে পারে 1 কেজি পানি। আমি দিছিলাম কতটুকু? দিছিলাম সেটা আমি 8 গ্রাম দিছিলাম। বলতো এবার পানিতে কতটুকু আছে? 6 গ্রাম। তলানি কতটুকু পড়ছে? তলানি পড়ছে হচ্ছে 2 গ্রাম। 2 গ্রাম। বুঝা গেছে? বলতে এই দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? সম্পৃক্ত। কখন? অসম্পৃক্ত মানে ক্ষুধা আছে, ঠিক আছে? সম্পৃক্ত মানে কি ক্ষুধা নাই, অতিরিক্ত করবোই না। বোঝা গেছে? তো আমার এই দুইটা কেস খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমি কি করছি তাপমাত্রা কমায় কমায় এমন তাপমাত্রায় নিয়ে আসছি যে এখন এর ক্যাপাসিটি এতই হয়ে গেছে, ঠিক আছে? আপনি যে বললেন যে তাপমাত্রা কমাইলে ধারণ ক্ষমতা কমে, হ্যাঁ। বলো এই তাপ 15 ডিগ্রি তাপমাত্রা ধারণ ক্ষমতা 8 গ্রাম ছিল না? যখন আমি তাপমাত্রা কমে 10 করছি, ধরলাম যে 8 থেকে কমে 6 হয়ে গেছে। এখন ভিতরে কতটুকু আছে? আমি তো 8 গ্রাম মিশাইছিলাম, তার মানে এ সর্বোচ্চ 6 গ্রাম নিতে পারবে। তাহলে আমি দিছি হচ্ছে 8 গ্রাম, তাহলে পানিতে 6 গ্রামই থাকবে আর 2 গ্রামের পদক্ষেপ বা তলানি পড়বে। বুঝা গেছে? এটা হচ্ছে অসম্পৃক্ত না? সম্পৃক্ত। অসম্পৃক্ত মানে খিদা থাকা। 6 গ্রামের খিদা আছে তো পেটে 6 গ্রাম আছে। বোঝা গেছে? হ্যাঁ, সম্পৃক্ত প্লাস তলানি আছে বলতে পারো। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এই উদাহরণটা আমরা পড়ছি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বোঝানোর জন্য, ঠিক আছে? এখন মনে রাখবা আমি এই যে পানি বলতেছিলাম, ঠিক আছে, এই পানি রিপ্লেস করবো হচ্ছে বায়ু দিয়ে। বায়ু মানে হাওয়া, ঠিক আছে? আর চিনি, ঠিক আছে, চিনিকে রিপ্লেস করবো বায়ুর মধ্যে বলতে কি একটা ফোটা ফোটা চিনি লিখছেন, চিনি, ঠিক আছে? চিনি, চিনিকে রিপ্লেস করবো জলীয় বাষ্প দিয়ে। জলীয় বাষ্প দিয়ে, ঠিক আছে? ধরো এইটা মনে করো কোন একটা এলাকা, একটা এলাকা, একটা এলাকার বায়ু আছে না? বায়ুতে মধ্যে কি থাকে? অনেকগুলো জলীয় বাষ্প থাকে, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ বায়ুতে তুমি পানির সাথে কল্পনা করো, আর এই জলীয় বাষ্পগুলোকে চিনির সাথে কল্পনা করো। বোঝা গেছে? তাহলে কি হবে? আচ্ছা, এখানে মনে রাখবা তোমার সম্পৃক্ত আর অসম্পৃক্ত বলতে একটু গুলায় ফেলো, ঠিক আছে? আর এর মধ্যে আমি 60% ম্যাথ বুঝি না, এই ম্যাথ গুলো বুঝাইলে ক্যান্ডিডেট বুঝে না, আর না বুঝাইলে বুঝে। এক্সপেরিয়েন্স, ঠিক আছে? হ্যাঁ, বিশেষ করে বুঝাইলে বুঝে না, না বুঝলে ম্যাথ করতে পারে, ম্যাথ অ্যান্সার মিলে সব পারে, কিন্তু বুঝাইলে বলে আমি বুঝতেছি না, ঠিক আছে? তার সাথে একটু চেষ্টা করি বুঝানো। আচ্ছা, এখন এখন এখানে খেয়াল করে দেখো, ধরো কোন একটা এলাকা, ঠিক আছে? এই এলাকার মনে করো তাপমাত্রা হচ্ছে 25°C, ঠিক আছে? আর এই এলাকায় ধরো আছে এখানে সর্বোচ্চ মনে করো 10 কেজি জলীয় বাষ্প থাকতে পারে। এবার কোনো একটা এলাকা বা এই রুমটাই মনে করো যে এই রুমে বাতাসে সর্বোচ্চ 10 কেজি জলীয় বাষ্প থাকতে পারে। কত তাপমাত্রায়? 25 ডিগ্রি তাপমাত্রায়। আচ্ছা, এবার এই উদাহরণ জলীয় বাষ্প আছে মনে করো, তোমাকে বললাম সেটা হচ্ছে 4 কেজি, ঠিক আছে? তাহলে বলো তো এই এলাকা কি বর্তমানে জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত আছে নাকি অসম্পৃক্ত আছে? অসম্পৃক্ত আছে, কারণ 10 কেজি সর্বোচ্চ থাকতে পারে, কিন্তু ভিতরে কতটুকু আছে? 4 কেজি আছে।
এটা হচ্ছে অসম্পৃক্ত। বুঝা গেছে? আচ্ছা, এবার উদাহরণ নাম্বার 2, ঠিক আছে? ধরি সেম এলাকা, প্রতিযোগী তাপমাত্রা 10 কেজি থাকতে পারে, ভিতরে মনে করো আছে হচ্ছে 10 কেজি আছে, 10 কেজি আছে। তাহলে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? সম্পৃক্ত, ঠিক আছে। আবার সেম উদাহরণ, সেম এলাকা, ভিতরে জলীয় বাষ্প 10 কেজি না, কোনো কারণে 12 কেজি হয়ে গেছে, ঠিক আছে, কোনো কারণে হয়ে গেছে। বলতো কি হবে? বায়ুতে কতটুকু থাকবে বলতো? 10 কেজি বায়ুতে, এই যে বায়ু আছে, বায়ুতে 10 কেজি থাকবে, আর 2 কেজির কি হবে? তলানি পড়বে। কখনো দেখো নাই? গরমের সময় একবার আসবো, তোমাকে দেখাবো, ঠিক আছে? পরে ঘামে যায়, ঘামে যায়। নামাজ পড়ছো কখনো? এমন গরম আসবে তোমার, জুলাই মাসে দেখবা শীতা দিছে, কপাল পরে ভিজে গেছে, ঠিক আছে? এটা হয়, ঠিক আছে। দেখবো ঘাম শুকাচ্ছে না, কেমন চ্যাট করতেছে শরীর, তার মানে কি রুমার তোমার নিতে পারছে না, জলীয় বাষ্প বেশি হয়ে গেছে, এবং ঘাম শুকাচ্ছে না। ঘাম আসলে শীতকালে ঘাম শুকায় কেন? জলীয় বাষ্প কম থাকে। আর গরম তো এখানে ভ্যাবসা গরম পড়ে, দেখবা ঘামই শুকাচ্ছে না, গা ল্যাটলে পানি উনি পড়তেছে, কেমন কি একটা অবস্থা, মনে বাড়ে বাড়ে, ঠিক আছে? ঠিক আছে। এখন তাহলে মনে করো বাতাসে থাকবে কতটুকু? 10 কেজি, আর 2 কেজির কি হবে? তলানি পড়বে। বোঝা গেছে? তার মানে এই রুমটা ছিল হচ্ছে অসম্পৃক্ত, এই রুমটা হচ্ছে সম্পৃক্ত, এই রুমটা হচ্ছে সম্পৃক্ত, ঠিক আছে। এখন বলতো এই তলানিকে আমরা একটা বাংলা সুন্দর নাম আছে, সুন্দর নামে ডাকি, বলতো কি বলে? জলীয় বাষ্প যে তলানি হয়ে নিচের দিকে পড়ে, ঘাসের মধ্যে পড়ে, সকাল সকাল ঘাস, সকালে ঘাস বেড়ে থাকে না, শিশির বলে। কুয়াশা না, শিশির, কুয়াশা যেটা বাতাসে থাকে এটা শিশির বলে। শিশির, শিশির, শিশির দেখে নিও, ঠিক আছে। মানে তো ঘন। সকালবেলা মাঠের উপর দেখো না পানি জমে আছে, তো ওই পানি কে ফেলেছে, ঠিক আছে? ওই পানি কি, ওই যে তলানি বলতে পারো, ঠিক আছে। ওটাকে শিশির পড়া বল, বুঝা গেছে? আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, শিশিরাঙ্ক, ঠিক আছে? পরীক্ষায় আসবেই আসবে, গ্যারান্টি আছে। এই টার্মসটা একটু দেখে নাও, এখানে লিখে রাখি, শিশিরাঙ্ক। শিশির যোগ অঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, অঙ্ক মানে একটা মান বা পাঠ। শিশিরাঙ্ক মানে মনে রাখবা, যেই তাপমাত্রায় শিশির পড়া কেবল শুরু হয়, এটা বাংলা সংজ্ঞা দিচ্ছি, বাংলা সংজ্ঞা, ঠিক আছে? যে বোঝানোর জন্য বলতেছি যে শিশিরাঙ্ক মানে যেই তাপমাত্রায় কেবল শিশির পড়া শুরু হবে, সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। যেই তাপমাত্রায় কেবল শিশির পড়া শুরু হবে, সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, যে তাপমাত্রা 25 থাকলে ক্যাপাসিটি 10 থাকে না? তো মনে করো রাতের বেলা শীতে তাপমাত্রা 25 থেকে কমে কমে এখানে একেবারে তোমার 5 ডিগ্রিতে নামে গেছে, কড়া শীত পড়ে গেছে। আর ধরলাম 5 ডিগ্রি তাপমাত্রায় এর ক্যাপাসিটি 10 থেকে কমে হয়ে গেছে 4 কেজি, ঠিক আছে। তাহলে বলতো বায়ুতে ছিল কতটুকু? বায়ুতে ছিল হচ্ছে 4 কেজি ছিল, ঠিক আছে। তুমি তো অলরেডি ভিডিও করছো, আমার লেখা দরকার আছে একটু করে নিবা। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে ধরলাম যে 25 ডিগ্রি তাপমাত্রায় থাকতে পারে 10 কেজি, কিন্তু বায়ুতে ছিল কত কেজি? 4 কেজি, তাহলে হচ্ছে অসম্পৃক্ত। তো রাত্রি বেলায় মনে করো তাপমাত্রা কমে কমে 5 ডিগ্রি হয়ে গেল, আর এখন ক্যাপাসিটি দেখো 10 কেজি থেকে কমে ধরলাম সেটা 4 কেজি হয়ে গেল। বায়ুতে ছিল কতটুকু বলতো? 4 কেজি ছিল, কিন্তু এখন বলতে বায়ুটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? সম্পৃক্ত। বলতো যদি আমার তাপমাত্রা আরো কমে তখন কি হবে? তলানি মানে এখন বাংলা আসলে সুন্দর শব্দ, শিশির পড়া শুরু হবে। আমরা চিনির জন্য তলানি বলবো, জলীয় বাষ্পের জন্য শিশির বলবো, ঠিক আছে। কেউ কি বলে এই গ্লাসে তলানি পড়ছে? শিশির পড়ছে, ঠিক আছে। শিশির, সুন্দর নাম শিশির। তো অনেক ফ্রেন্ড নাম শিশির আছে না? কারণ নাম পানি আছে না, তো শিশির নামটা সুন্দর। আচ্ছা, তাহলে তাপমাত্রা কমে কমে যখন ক্যাপাসিটি 4 কেজি হয়ে গেল, তখন আমি ধরলাম যে বায়ুতে 4 কেজি ছিল, এখন এই তাপমাত্রা আরো কমে, তাহলে ক্যাপাসিটি আরো কমবে, আর তখন শিশির পড়া শুরু হবে। তার মানে দেখো তাপমাত্রা কমে কমে সর্বনিম্ন কত হচ্ছে? 5 হচ্ছে না? এর নিচে কি আর কমানো সম্ভব? কমালে শিশির পড়ে যাবে। তার মানে এই 5 ডিগ্রি সেলসিয়াসকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক মানে কি?
বাংলা ভাষাকে শুনো, তারপরে মেয়ের সংখ্যা দিব। মেয়ের সংখ্যা বহু কঠিন আছে। বাংলা ভাষা হচ্ছে যে যেই তাপমাত্রা সেই পড়া শুরু হয়, কমন সেন্স, জিরো পাই যাবে। ঠিক আছে, তো আমরা এখন মনে করো তাপমাত্রা ধরে 25, ঠিক আছে, রাতের বেলা তাপমাত্রা কমবে কমবে কমবে, সর্বনিম্ন 5 আসে সিঁড়ি পড়া শুরু হয়, 5 থেকে নামলে সিঁড়ি আরো পড়বে। হ্যাঁ আমরা দেখবো আরো, ঠিক আছে, বের করতে হবে। এদেরকে বোঝা গেছে? আচ্ছা, এবার এমসিকিউ তো আসবে এই ম্যাটার, ঠিক আছে। আপেক্ষিক আর্দ্রতার একটা ফর্মুলা আছে। আপেক্ষিক আর্দ্রতা, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, ইংরেজিতে বলে রিলেটিভ হিউমিডিটি। দেখবা ওয়েদার রিপোর্টে গুগল করলে দেখবে দেখায় যে আজকের রিলেটিভ হিউমিডিটি হচ্ছে এত পার্সেন্ট। আর একটা ফর্মুলা হচ্ছে ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম ইন্টু 100%। বলবো, ঠিক আছে, কখনো কেমন হয়েছে চলক লেখছে কিন্তু ব্যাখ্যা দেয়নি। ছোট হাতের এম মানে বায়ুতে কতটুকু উপস্থিত জলীয় বাষ্প আছে, বড় হাতের এম মানে সর্বোচ্চ কতটুকু থাকতে পারে। ছোট হাতের এম হচ্ছে উপস্থিত জলীয় বাষ্প, উপস্থিত জলীয় বাষ্প, ঠিক আছে। আর বড় হাতের এম হচ্ছে সর্বোচ্চ জলীয় বাষ্প, সর্বোচ্চ। হ্যাঁ, যেমন দেখো এই যে কেসটা, প্রথম কেস, এখানে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প কত বলতো? 4 কেজি। সর্বোচ্চ থাকতে পারে কতটুকু? 10 কেজি। তাহলে এই ম্যাথের জন্য ছোট হাতের এম কত? 4 কেজি। বড় হাতের এম কত? 10 কেজি। বোঝা গেছে? আর সমান হচ্ছে ছোট হাতের এম ভাগ বড় হাতের এম ইন্টু 100%। ছোট হাতের এম মানে উপস্থিত জলীয় বাষ্পের ভর, বড় হাতের এম মানে সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প থাকতে পারে তার ভর ইন্টু 100%। ঠিক আছে, বলতো যদি কোনো একটা ম্যাথে এরকম দেওয়া থাকে খ নাম্বারে যে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 60%, এই কথার অর্থ কি? তুমি এসে গুগল করলা, গুগলে দেখলা যে ওয়েদার রিপোর্টে দেখা যাচ্ছে যে রিলেটিভ হিউমিডিটি 60%, এই কথার অর্থ কি বলতো? এই অনুপাতটা 60%, 60% মানে কি? 100 কেজি যদি সর্বোচ্চ থাকতে পারে তার মধ্যে 60 কেজি আছে, তার মানে 60% জলীয় বাষ্প দিয়ে ভরা আছে, এখনো 40% জায়গা খালি আছে। বোঝা গেছে? যদি বলা হয় যে আপেক্ষিক আর্দ্রতার মান 60%, এই কথার অর্থ কি? দেখো 60%, তার মানে কি 60% মানে কি এই অনুপাতটা 60% না? তার মানে বায়ুতে 60% জলীয় বাষ্প স্থান দখল করে আছে, এখনো ওই বায়ুতে 40% জায়গা খালি আছে। কার জন্য? জলীয় বাষ্পের জন্য। এটা ম্যাথ করি, এটা আসছে মনে করো খ নম্বরের কোশ্চেনে বললো না যে বেগের মান 5 মিটার পার সেকেন্ড বললে কি বুঝো? ওরকম বললো যে আর এর মানটা 60% বলতে কি বুঝবা? যে ওই বায়ুতে 60% জলীয় বাষ্প দ্বারা পূর্ণ আছে এবং 40% এখনো জলীয় বাষ্পের জন্য খালি বা ফাঁকা আছে। ঠিক আছে, হ্যাঁ। বলতো 100% বলতে কি বুঝবা? হ্যাঁ, মানে বাংলা ভাষায় কি লিখবো সুন্দর করে, যে ওই বায়ুতে সম্পূর্ণ জায়গা জলীয় বাষ্প দখল করে নিছে, আর কোন জায়গা ফাঁকা নাই। তার মানে এখন ভাইয়া শিশির পড়া শুরু হবে। যেমন এই যে এই ম্যাচ দেখো, ছোট হাতের এম এর মান কত? 4 কেজি। বড় হাতের এম কত? 4 কেজি। আপনি কত? 100% হয়ে গেছে। তার মানে এখন কি শিশির পড়া শুরু হবে। তুমি তো ওয়েদার রিপোর্টে গেলে দেখতে পারবে। হ্যাঁ, উপস্থিতটা কতটুকু আছে, সর্বোচ্চটা বলো। এখন স্টুডেন্টকে কেন বুঝালে বুঝে না, উল্টা এমনিতেই হবে, কোনটা 100% কোনটা 60% আমার মাথার মধ্যে এখনই আছে, আমি বুঝি নাই কি আমি ম্যাথ করিনি তো, ম্যাথ করিনি, আমি একটা উদাহরণ দিলাম, যে এটা উদাহরণ দিলাম যে এইটা মানে কি বোঝায়, যে এইটা মানে কি বোঝায়। ঠিক আছে, তুমি কি বোঝা নাই? আমি বুঝিনি কি 60% বলে আর কি 100%। আমি বললাম যে আর এর মানটা 60% বা 100%, ম্যাথের মানে কি? ম্যাথ না, তোমাকে কেউ জিজ্ঞেস করো, রাস্তায় চলতে চলতে গেলা তুমি, বলো বাবা একটু এদিকে আসো, বলো তোমাকে তুমি সায়েন্স পড়ছো, ঠিক আছে, তাকে বলবো যে আর এর মান 60% বলতে কি বোঝায়, তাকে জিজ্ঞেস করে দিল, তুমি কি বলবা? তুমি বলবা আর এর মান 60% মানে ওই বাতাসে 60% জায়গাটা জলীয় বাষ্প দখল করছে, তার থেকে 40% জায়গা জলীয় বাষ্প এখনো ফাঁকা আছে। ঠিক আছে, আর এর মান 100% মানে কি? আর এর মান 100% মানে 100% জায়গা জলীয় বাষ্প দখল করে নিচ্ছে, আর জলীয় বাষ্প কোন জায়গা সেখানে ফাঁকা নাই।
আমি তোমাকে বললাম সেটা হচ্ছে এই কেস। দেখো 4 কেজি থাকতে পারে, 4 কেজি দখল অলরেডি হয়ে গেছে, আমরা এখানে আর এর মান বের করলে কত আসবে? 100% আসবে। ঠিক আছে, কত এখানে আর এর মান কত আসবে? 40 কমন সেন্স। এখানে 10, এখানে 4, তাহলে 100 কত 40, তাহলে 40% চলে আসবে। বুঝা গেছে? আচ্ছা, কত এইখানে আর এর মান কত আসবে? 100%। থাকতে পারে 10 কেজি, ঠিক আছে, আছে তোমার 10 কেজি, 100% থাকতে পারে। বোঝা গেছে? আচ্ছা, এখন বলছি না একটা জিনিস বুঝালে কেন জিনিসটা বুঝে না, তো আশা করি চেষ্টা করে দেখি। এই যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত চাপ নিয়ে এখন কথা বলবো, এটা কেন জিনিসটা বুঝতে চান, ঠিক আছে, আর না বুঝালে ম্যাথ করতে হবে, ঠিক আছে, সেটা আগে আমি লাইসেন্স থেকে বুঝাইতামই না, আমি লাইসেন্স 2022-এর 23-এর ব্যাচ পড়াইতাম, ওকে বুঝাইতামই না, মুখস্থ না, নিয়ম বলে দিতাম, ম্যাথ 100% করতে পারছে ভাই, 100 পুরা, ঠিক আছে, বুঝাবো। দেখো এই আর এর যে এই মানগুলা করলাম ভাই, এই যে 40%, 100%, এগুলো আসবে এমসিকিউ তে। সিকিউতে কি থাকবে? তোমাকে ভর না চাপ দিবে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা সূত্র আছে, একটা কথা মনে রাখবা, যে ভর সমানুপাতিক হচ্ছে চাপ, আর এই অধ্যায়ের চাপকে এফ দিয়ে প্রকাশ করবে, এফ দিয়ে, ঠিক আছে। ধরলাম ছোট হাতের ভর হচ্ছে সমানুপাতিক চাপ, সমানুপাতিক চিহ্ন একটা ধ্রুবকিত হয় না, এম সমান লিখলাম কে ইন্টু ছোট হাতের এফ, ঠিক আছে। দেখো ভর সমানুপাতিক চাপ না, তাহলে বলো তো ভর বেশি হলে চাপ কি হবে? বেশি হবে। তোমাদের জন্য সুখবর, আবার 9 পড়ানো শুরু করতেছি, ঠিক আছে, ক্লাস শুরু করি থেকে 4 জানুয়ারি, মানে শনিবার থেকে 4টায়, এটা ভাইটি থাকলে, ঠিক আছে। এই যে ম্যাডামের কাছে পড়বা পারবা না, যারা ম্যাডামের কাছে পড়তে চায় তাদেরকে ভাইয়ের কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তাহলে দেখো ভর সমানুপাতিক হচ্ছে চাপ, তার মানে চাপ বাড়লে ভর বাড়ে, বা কমন ভর বাড়লে কি চাপ বাড়ে, ঠিক আছে। আচ্ছা, সমানুপাতিক চিহ্নের একটা ধ্রুবক দিতে হয়, ধ্রুবক দিলাম, ঠিক আছে। বলো তো এখানে কোন ভরটা বেশি থাকে সাধারণত? যে ছোট হাতের এম সেটা কম থাকে না, আর সর্বোচ্চ বেশি থাকে, তাহলে এই ছোট হাতের এম এর জন্য চাপটা কি হবে? কম হবে, আর বড় হাতের এম এর চাপটা কি হবে? বেশি। তো ধরলাম বড় হাতের এম, এটা মানে হচ্ছে কে ইন্টু বড় হাতের এ বললাম, ঠিক আছে। ধরো কে যে কোনো একটা ধ্রুবক, তাহলে আর থেকে আর্দ্রতার নতুন ফর্মুলা, আর সমান লেখা যাবে ছোট হাতের এম, এম সবাই চাপ নিয়ে আসতে পারবো, এটা হচ্ছে কে ইন্টু ছোট হাতের এফ, এটা হচ্ছে কে ইন্টু বড় হাতের এফ ইন্টু 100%। এখানে এফ মানে কি? চাপ। হ্যাঁ, আর এর নতুন ফর্মুলা মাথায় না ঢুকলেও ফর্মুলা মনে রাখবা, ছোট হাতের এফ বড় হাতের এফ ইন্টু 100%, এখান থেকে সিকিউ আসবে। ঠিক আছে, এটা হচ্ছে নতুন ফর্মুলা, মনে রাখবে। তাহলে ছোট হাতের এফ একটা চাপ, বড় হাতের এফ একটা চাপ। প্রশ্ন হচ্ছে ছোট হাতের এফটা কোন ভরের জন্য চাপ বলতো? উপস্থিত ভরের জন্য চাপ। উপস্থিত ভরের জন্য চাপটা কি? ছোট হাতের এফ। বড় হাতের হচ্ছে সর্বোচ্চ ভর থাকলে যে চাপটা আসতো, ঠিক আছে, বুঝা গেছে? চাপ দিয়ে তাহলে আমরা এই ছোট হাতের এম আর বড় হাতের এম কি দাও, এটা এমসিকিউ তে দিবে, এটা না, এখন ম্যাথ শুরু হবে সিকিউ এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, একটা বাংলা কথা বোঝানোর চেষ্টা করি, কেন নিশ্চয় বুঝে না, তা আসলে বুঝাই। দেখো ছোট হাতের এফ আমি কি বলছি? এটাকে বলছি উপস্থিত জলীয় বাষ্প যে চাপটা দিচ্ছে, উপস্থিত জলীয় বাষ্প, উপস্থিত উপস্থিত যে চাপটা দিচ্ছে। ছোট হাতের এফ সমান ছোট হাতের এম, বড় হাতের এফ সমান বড় হাতের এম, শেষ। আর বড় হাতের এফ মানে কি? সর্বোচ্চ জলীয় বাষ্প যে চাপটা দিতে পারে, মানে এই মানটা বড় আসবে আসলে। কোশ্চেন ছিল হ্যাঁ কে কে, এটা মনে রাখিনি হবে, ওটা জাস্ট ব্যাখ্যা দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, এখন মনে রাখবেন পরীক্ষায় কখনোই তোমাকে এই এফটাকে আরো সুন্দর করে বলবে, যে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, সর্বোচ্চ চাপ বলবে, ঠিক আছে। তোমাকে দুইটা কথা বলবে, ওই দুইটা কথা একটু বুঝাই দিচ্ছি।
দেখো প্রশ্নতে ছোট হাতের এফ এর পরিচয় এমন করে বলবে, ঠিক আছে? এই যে ছোট হাতের এফ না, দেখো এইটাকে বলবে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে? আর বড় হাতে ভাগে এটা লেখেন বায়ুর তাপমাত্রায়, বায়ুর মানে মেইন তাপমাত্রা, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। এখন কিভাবে এই কথা আর তোমার আগের কথা একই হয়ে গেল ব্যাখ্যা একটু দিচ্ছি, না বুঝলে কোনো সমস্যা নেই, ম্যাথ করতে পারবো, লিখে দিচ্ছি না, ম্যাথ করতে পারবো, বাট একটু বোঝার চেষ্টা করো, যেহেতু বাঙালি মানুষ আমরা। দেখো ছোট হাতের এফ এর পোশাক তুমি কি দেখছিলা, ছোট হাতের এফ আছে ছোট হাতের এম থেকে, মানে উপস্থিত জলীয় বাষ্প যে চাপটা দিচ্ছে, ঠিক আছে? আর বড় হাতের একটা কি ছিল, তুমি কি বলছিলে যে সর্বোচ্চ জলীয় বাষ্প যে চাপটা দিতে পারে, এটা বুঝো যে ছোট হাতের এফ মানে কি, উপস্থিত জলীয় বাষ্প যে চাপটা দিচ্ছে, আর বড় হাতের এফ মানে কি, সর্বোচ্চ জলীয় বাষ্প থাকলে যে চাপটা আর কি হইতো। তারা কি বলতো, দেখো শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, আর পরীক্ষা সবসময় সম্পৃক্ত চাপটাই দেওয়া থাকবে, শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। বড় হাতের এফ মানে কি, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। প্রশ্ন যে কিভাবে এই লাইনগুলো আগে যেন সমান হয়ে গেল, দেখো এক উদাহরণ দেখো, বলতো এইটা দ্রবণ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত আছে? অসম্পৃক্ত। যদি এটা সম্পৃক্ত থাকতো তাহলে এখানে কত কেজি থাকতো বলতো? 10 কেজি থাকতো, বুঝা গেছে? এখন কত গেছে বলতো? 4 কেজি। বলতো এরকম সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? সম্পৃক্ত। আছে কত বলতো? 4 কেজি। এবার দেখো বলতো বায়ুর তাপমাত্রা কত? 25 কিন্তু ধরলাম 5 এ নামাই নিলে এটা হবে, কিন্তু বায়ুর তাপমাত্রা কত আছে? 25 আছে, 5 এ নামাই নিলে এটা ঘটবে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো শিশিরাঙ্কের তাপমাত্রায় একটা কথা মনে রাখবা যে ভর সমানুপাতিক চাপ, ভর চেঞ্জ না করলে চাপ চেঞ্জ হবে না, ভর চেঞ্জ না করলে চাপ চেঞ্জ হবে না, ভর বাড়লে চাপ বাড়বে, ভর কমলে চাপ কমবে, ভর চেঞ্জ না করলে চাপ চেঞ্জ হবে না। এতটুকু বুঝো, এখানে 4 কেজি যেই চাপ দিচ্ছে এখানে 4 কেজি একই চাপ দিচ্ছে না, কারণ এখানেও 4 কেজি এখানেও 4 কেজি, কিন্তু এই দুটো 4 কেজির নাম আলাদা। এই 4 কেজিকে আমি বলবো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, যেটা কিনা অসম্পৃক্ত চাপ। কারণ দেখো 4 কেজি দিয়ে সম্পৃক্ত আছে না অসম্পৃক্ত আছে? অসম্পৃক্ত। তাহলে বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ দিচ্ছে 4 কেজি, বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ দিচ্ছে 4 কেজি। এখানে কি বলবো, শিশিরাঙ্কের তাপমাত্রায় একই দিচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। তোকে কি বলবে, শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, যেটা কিনা বায়ুর তাপমাত্রা অসম্পৃক্ত ছিল, কিন্তু সেটা বলবে না, তারা শিশিরাঙ্কেই বলবে, কারণ পরীক্ষার সম্পৃক্ত মানটাই দেওয়া থাকবে। তাহলে এই যে 4 কেজি চাপ তারা কি নামে রাখবে, শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ, যেটা কিন্তু বায়ুর তাপমাত্রা কি ছিল, অসম্পৃক্ত ছিল, বোঝা গেছে? এবার দেখো পরেরটা, মানে যেটা উপস্থিত জলীয় বাষ্প ছিল সেটাই হবে আপনার ধারণ ক্ষমতা, মানে 4 কেজি হবে। হ্যাঁ এখানে হ্যাঁ, আর এখানে কিন্তু 4 কেজি কি ধারণ ক্ষমতা ছিল না, কম ছিল, আর এখানে আমি কমই বসাচ্ছি, আর এখানে 4 কেজি যে চাপ দিবে এখানে একই চাপ দিবে, কিন্তু পরীক্ষা কি বলবে, শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ মানে 4 কেজিরই চাপ, মানে এই চাপটাই, বোঝা গেছে? আর এই দেখো সর্বোচ্চ চাপে কি বলবে, সর্বোচ্চ চাপকে বলবে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। বলতো বায়ু সম্পৃক্ত কখন হবে, 10 কেজি দিবে, তার মানে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত করবে 10 কেজি। তাহলে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ বড় হাতের এই যে, হ্যাঁ 10 কেজি আছে, কিন্তু আসলে 4 কেজি, কিন্তু সম্পৃক্ত হইলে যে চাপটা কি হইতো, হ্যাঁ তার মানে বড় হাতের মানে সবাই মিলে চাপ দিলে, তাহলে বায়ুকে সম্পৃক্ত করে দিলে, তাহলে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত চাপ হচ্ছে বড় হাতের যে 10 কেজি চাপটা দিবে। আর শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত চাপ মানে কি, ছোট হাতের এফ, যেটা কিনা উপস্থিত জলীয় বাষ্প যে চাপটা দিচ্ছে, বোঝা গেছে? আর এই ছোট হাতের এফ এর পরটা কি বলবে, শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। বড় হাতের কি, বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্প, যেটা কি অনেক বড় চাপ,
আর সিসিটানকে আমার সবইতে মানে কি ছোট চাপ, কারণ আমি ভর কমাই, ক্যাপাসিটি কমে গেছে। বুঝা গেছে? বুঝে গেছে? বা পছন্দের বা সেটা বুঝতে আমার বছর খরচা হয়ে গেছিল। আচ্ছা, কথাটা আলাদা। এই যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত, ঠিক আছে? ইস, শুনলে মাইন্ড করবে। ফারহান, ঠিক আছে? এতটুকু বুঝা গেছে? আচ্ছা, সমস্যা নেই। তাহলে আজকে আলোচনা এখানেই শেষ। নেক্সট সিসিটানকে ম্যাথ করাই দিয়ে এই 60% ইনশাআল্লাহ কমন দেওয়াই দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ